হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া জটাধারা মুভিটিকে। মুভির শুরুতেই আমাদের অনেক বছর আগেকার ঘটনা দেখানো হচ্ছিল। লোকেরা তাদের সম্পত্তি সুরক্ষা করতে পারতো না, তারা যেখানে সেখানে তাদের সম্পত্তি লুকিয়ে রেখে দিত আর অন্য লোকেরা এসে সেগুলোকে চুরি করে নিয়ে যেত। এরকমটা অনেক বছর ধরে চলতে লাগলো। লোকেরা অনেক উপায় বের করেছিল, কিন্তু কোনোটাতেই তারা সাফল্য পেল না। কিছু লোকেরা তো তাদের সম্পদ বাঁচানোর জন্য সেগুলোকে মাটির তলায় চাপা দিয়ে রাখতো, কিন্তু তার সত্ত্বেও সেটা সুরক্ষিত ছিল না। তারপর ফাইনালি লোকেরা তাদের সম্পদগুলোকে কিভাবে রক্ষা করতে হবে সেটা খুঁজে বের করে নেয়। অনেকগুলো তান্ত্রিক একসাথে মিলে তন্ত্র সাধনা করে তাদের সম্পদগুলোকে সুরক্ষা রাখার জন্য উপায় খুঁজে বার করেছিল। আসলে এই তান্ত্রিকরা মিলে সম্পদ পিচাসিনী সাহায্য নিয়েছিল, যাতে এই চোরেরা এই সম্পদগুলোকে চুরি করতে না পারুক। সমস্ত লোকেরা তাদের সম্পদগুলোকে সুরক্ষা করার জন্য তাদের সমস্ত সম্পদগুলোকে সম্পদ পিচাসিনীর নামে করে দিয়েছিল, কিন্তু সম্পদগুলো আবার পাওয়ার নিয়মগুলো অনেক আলাদা। সেই সময় বলা হয়েছিল সম্পদ পিচাসিনীকে খুশি করাতে হবে, তারপরেই তাদের সম্পদগুলোকে তারা ফেরত পেতে পারে। খুশি করাতে হবে অর্থাৎ কাউকে একজনকে বলি দিতে হবে, তার ফলে আপনি আপনাদের সম্পদগুলোকে আবার ফিরে পাবে। এরপর থেকে লোকেদের সম্পদগুলো সুরক্ষিত থাকতো। আর এখানে আমাদের বলা হয় যে সম্পদ পিচাসিনীর মতো জিনিসগুলো এখনো এক্সিস্ট করে। এরপরে কাহিনী প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা শোভা এবং বলরাজ নামের ব্যক্তিদেরকে দেখতে পাই। আসলে শোভা একটা স্বপ্ন দেখেছিল, যেখানে সে দেখতে পেয়েছিল একটা মহিলা যে ছিল সে অনেকগুলো সোনার উপর বসেছিল। আর এই স্বপ্ন শোভা প্রত্যেক দিন দেখতো। এর কারণে শোভা অনেক বিরক্ত হয়ে যায় এবং এই কথাটা তার স্বামী বলরাজকে বলে। শোভা বলরাজকে বলতে চাইছিল যে প্রত্যেক দিন যখন এই স্বপ্নটা তার আসে, কোথাও না কোথাও আমাদের কানেকশন এই সম্পদের সাথে রয়েছে। সেই জন্য শোভা বলরাজকে বলে কালকেই কোনো তান্ত্রিককে ডেকে আনতে, যাতে এর ব্যাপারে আমরা খোঁজ করতে পারি। বলরাজ বেশি দেরি না করে পরের দিনই সে তান্ত্রিককে ডেকে নেয় এবং এর ব্যাপারে খোঁজ করে। তান্ত্রিক যখন এখানে আসে সে অনুভব করতে পারে এই বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে, আর এই কারণে তুমি এই সমস্ত কিছু জিনিস দেখতে পাচ্ছ। তান্ত্রিক তাদেরকে বলে আজকে রাত্রে আমরা এখানেই থাকবো এবং আমরা খোঁজ করব যে এই বাড়িতে কি ঊর্জা রয়েছে যার ফলে সম্পদের প্রাপ্তি হতে পারে। সেই কারণে তান্ত্রিক আজকে এই বাড়িতেই থাকে। কিন্তু হঠাৎ করে তার উপর একটা পেতনি এসে বসে, যেটাকে দেখে তান্ত্রিক অনেক বেশি ভয় পেয়ে যায় আর মাঝরাত্রিতেই সে সেখান থেকে পালিয়ে যায়। যেতে যেতে সে শোভা এবং বলরাজকে বলে যায় খুব তাড়াতাড়ি এই বাড়িটিকে ছেড়ে চলে যেতে, আর নয়তো তোমরা মারা যেতে পারো। এর পরের সিনে আমরা দেখতে পারি বলরাজ এবং শোভা যারা ছিল তারা মারা গেছে। তারা কিভাবে মারা গেছে সেটা তো আমাদেরকে বলা হয়নি, কিন্তু পরে সেটা আমরা ঠিক জানতে পেরে যাব। এরপরে কাহিনী 2025-এ শিফট হয়ে যায়। এখানে আমরা মনীষকে দেখতে পাই যে লোকেদেরকে প্যারানর্মাল অ্যাক্টিভিটির কথা বলছিল। এখানে আমরা জানতে পারি মনীষ ভূত পিচাসদের ব্যাপারে অনেক বেশি ভালোভাবে জানতো, যেখানে সে লোকেদেরকে বলছিল যে দুনিয়াতে এখনো ভূত রয়েছে। লোকেরাও মনীষের কথাতে হ্যাঁ বলছিল, কারণ মনীষ তাদেরকে কিছু প্রমাণ দেখাচ্ছিল। তখনই সেখানে আমরা দেখতে পারি শিভা নামের একজন, সে মনীষকে ভুল প্রমাণ করছিল। সে বলে যে সে ভূতকে বিশ্বাস করতো না, আর না সে আজ পর্যন্ত কখনো ভূতকে দেখতে পেয়েছে। আর এখানে আমরা জানতে পারি শিভা যে ছিল সে একজন ঘোস্ট হান্টার, কিন্তু আজ পর্যন্ত সে একবার কখনো ভূত পায়নি। মনীষ ভাবতে লেগে যায় যে এ ভূত তাড়ানোর কাজ করে, আর সে কখনো ভূত দেখতে পায়নি, এটা অনেক অবাক করা বিষয়। শিবা বলে সে অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করেছিল এবং অনেক ভূত খোঁজারও চেষ্টা করেছিল। শ্মশানে গেছিল এবং এমন এমন জায়গায় গেছিল যেখানে ভূতেরা থাকে, কিন্তু আজ পর্যন্ত সে কোনো ভূতই দেখতে পায়নি। সে বলে ছোটবেলায় একবার আমি এবং আমার বন্ধু একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, লোকেরা বলতো সেই গাছের নিচে ভূত রয়েছে, তাই আমার বন্ধু অনেক ভয় পেয়ে গেছিল আর ভয়ের জন্যই সে মারা গেছিল। কিন্তু লোকেরা মনে করেছিল সেই গাছেই হয়তো ভূত রয়েছে আর সেই ভূত তাকেই মেরে ফেলেছে। আর আমি প্রত্যেকদিন সেই গাছের নিচে গিয়ে দাঁড়াতাম, কিন্তু আমি কখনো ভূত দেখতে পাইনি। শিবার কাছে এরকম অনেক ডিভাইস রয়েছে যার সাহায্যে সে ভূতেদেরকে ডিটেক্ট করতে পারতো, কিন্তু আজ পর্যন্ত সে কোনো ভূতই দেখতে পায়নি। এখানে শিবার ব্যাপারে আমরা আরো জিনিস জানতে পারি। আসলে শিবা রাত্রিবেলা ঘুমানোর সময় একটা স্বপ্ন দেখতো, যেখানে একটা মহিলা যে ছিল সে তাকে মারতো। আসলে এখানে একটা ছোট বাচ্চাকে দেখানো হতো, তাকে সেই মহিলাটা মারতো। আর এই স্বপ্নটাই শিবা প্রত্যেক দিন দেখতো। শিবা বুঝতেই পারতো না যে আসলে সেই স্বপ্নটা কি ছিল, সেই মহিলাটাকে, আর সেই মহিলাটা কেনই বা সেই বাচ্চাকে মারছে। এই কারণে শিবা অনেক চিন্তিত থাকতো। এরপর কিছু লোকেরা শিবাকে একটা বাংলোর কথা বলেছে আর তাকে বলা হয়েছে সেই বাড়িতে ভূত রয়েছে। তাই শিবা সেই বাড়িতে তার ডিভাইসগুলোকে নিয়ে পৌঁছে যায় এবং ভূতকে খোঁজার জন্য
জন্য বেরিয়ে পড়ে। তখনই সেখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা সেই বাংলোতেই এসেছিল। আর সে সেখানে শিবার চোখের মধ্যে পেপার স্প্রে মেরে তার হাতের থেকে একটা মূর্তি নিয়ে পালিয়ে যায়। পরের দিন যখন সকাল হয় তখন শিবা বুঝতেই পারে না যে সে রাত্রে আসলে হয়েছিলটা কি। এখানে আমরা জানতে পারি সেই মেয়েটার নাম ছিল সিতারা, আর সে একজন আর্কিওলজিস্ট, আর সে এই মূর্তিগুলোর ব্যাপারে তদন্ত করত। সে একটা মন্দিরে ছিল যেখানে সিতারা শিবার মায়ের সাহায্য করে। আসলে শিবার যে মা ছিল সে অনেকদিন ধরে পূজারের সাথে দেখা করার চেষ্টা করছিল, আর যেহেতু প্রত্যেকবার সে ব্যর্থ হচ্ছিল সেই কারণে সিতারা তাকে সাহায্য করেছিল, যার ফলে সে পূজারের সাথে দেখা করতে পেরেছিল। এরপর শিবার মা যে আনন্দী ছিল সে শিবার সাথে সিতারা দেখা করায় এবং তাকে জানায় এই মেয়েটি আমাকে পূজারের সাথে দেখা করিয়েছে। তারপর যখন তাদের দেখা হয় তখন সিতারা বুঝতে পেরে যায় যে একে তো আমি আগে থেকেই চিনি, কালকে রাত্রেই তো এর চোখের মধ্যে পেপার স্প্রে মেরেছিলাম। এখানে সিতারা যে ছিল সে শিবাকে সমস্ত সত্যিটা বলে দেয়। সে জানায় সেখানে আমি অনেকদিন ধরে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কেউ সেখানে আমাকে যেতে দিচ্ছিল না, আর তারপর যখন আমি তোমার হাতে সেই মূর্তিটাকে দেখতে পেয়েছিলাম তখন আমি কিছু আর না ভাবনা করে তোমার চোখে পেপার স্প্রে মেরে দিয়েছিলাম, কারণ সেই মূর্তিটা আমাকে যেভাবে হোক দরকার ছিল। এইভাবে শিবা এবং সিতারা বন্ধু হয়ে যায়, একে অপরের সাথে তারা সময় কাটাতে লাগলো। এরপর শিবা একটা রাজবাড়ির কথা জানতে পারে যেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছিল, আর অনেকগুলো তান্ত্রিক যারা ছিল তারা সেখানে তাদের তান্ত্রিক বিদ্যা দিয়ে পুজো করত। আর এখানে আমরা জানতে পারি যে এই সমস্ত তান্ত্রিকরা তাদের সম্পদগুলোকে রক্ষা করার জন্য সম্পদ পিচাসিনের পুজো করছিল। তারপর যখন সেখানে শিবা পৌঁছায় তখন সেই তান্ত্রিকগুলো ডিসাইড করে নেয় যে তারা দেবীকে শিবারই বলি দেবে। তারপর যখন শিবা সেখানে পৌঁছায় তখন কিছু অদ্ভুত অ্যাক্টিভিটি হওয়া শুরু হয়ে যায়। অন্যদিকে সিতারা পূজারীকে শিবার কুণ্ডলি দিয়েছিল। যখন পূজারী শিবার কুণ্ডলি পড়েছিল পূজারী অনেক বেশি অবাক হয়ে গেছিল এবং সে তাড়াতাড়ি করে সিতারার কাছে কল করে এবং তাকে তাড়াহুড়ো করে বলে যে শিবার মৃত্যুর দোষ রয়েছে, সে যখন তখন মারা যেতে পারে। এটার মতে তো এখন তাকে মারা যাওয়া উচিত ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি শিবার মা বাবা অর্থাৎ আনন্দী এবং রাজেশ যখন তারা তাদের বাড়িতে ছিল তখন সেখানে একটা ছোট হাদসা হয়ে যায় আর আনন্দীর চোট লেগে যায়। আর সিতারা তাড়াতাড়ি করে শিবাকে ফোন করে সেটা জানায়। শিবা যখনই সমস্ত কিছু শুনে তখনই সে তার বাড়ির দিকে ফেরে। সেই সময় সেই জায়গার অবস্থা একদমই ঠিক ছিল না, কিন্তু যে কোনো রকম করে শিবা সেখান থেকে বাড়ি ফিরে আসে এবং তার মায়ের সাথে দেখা করে। বাড়িতে এসে সে জানতে পারে সেই জায়গাটাতে যে জায়গাটাতে সে গেছিল সেই জায়গাতে তান্ত্রিকেরা তান্ত্রিক বিদ্যার পুজো করছিল এবং সম্পদ পিচাসিনীকে খুশি করার চেষ্টা করছিল। সেই জায়গায় যে সমস্ত লোকেরা ছিল সবাই মারা গেছে। এই কথাটা যখন শিবা জানতে পেরেছে সে অনেক বেশি অবাক হয়ে গেছে। এরপর যখন রাজেশ এবং আনন্দী জানতে পারে যে শিবা সেই বাড়িতে গেছিল আর এবং সে ভূত খোঁজার জন্য গেছিল তখন তারা তার উপর অনেক বেশি চিল্লায়, কারণ রাজেশ এবং আনন্দী শিবাকে অনেকবার বুঝিয়েছে কিন্তু শিবা এখনো রাজি হয়নি। তখনই শিবার নজর তার বাড়িতে থাকা একটা ছবির উপর যায়। ফটোর মধ্যে সে সেই বাচ্চাটাকে দেখতে পায় যাকে সে স্বপ্নতে প্রত্যেক রাত্রেবেলা দেখতে পেত। এই ফটোটা দেখার পর সে রাজেশ এবং আনন্দীকে জিজ্ঞাসা করে আসলে এই বাচ্চাটা এবং এই লোকেরা কারা। এখানে রাজেশ শিবাকে সমস্ত সত্যিটা বলে দেয়। তারা বলে এরাই আসলে তোমার আসল মা বাবা, আর তাদের কোলে যে বাচ্চাটা রয়েছে সেটা তুমি, আর তুমি তোমার স্বপ্নে যে মহিলাটাকে দেখেছিলে যে তোমাকে মারার চেষ্টা করছিল সেই তোমার আসল মা। এটা শুনে শিবা অনেক বেশি অবাক হয়ে যায় যে এমনটা কিভাবে হতে পারে। এখানে রাজেশ ফ্ল্যাশব্যাকের কাহিনী বলতে বলে একটা সময় ছিল যখন তুমি তোমার মায়ের কোলে ছিলে আর এখানে তোমার মায়ের ভাই বলরাজ এবং তার স্ত্রী শোভা মেইন ক্যারেক্টারে ছিল। রাজেশ বলে তোমার মামি অর্থাৎ শোভার প্রত্যেকদিন রাত্রিবেলা ধান পিচাসিনীর স্বপ্ন আসতো। সে প্রত্যেকদিন রাত্রিবেলা সোনার স্বপ্ন দেখতো আর প্রত্যেকদিন সে তার স্বামী অর্থাৎ তোমার মামা বলরাজকে বলতো, যেমনটা আমরা মুভি শুরুতে দেখেছিলাম। শোভা তার স্বামীকে বলেছিল তাকে কোনো একটা তান্ত্রিককে ডেকে আনতে, তখন বলরাজও তার কথা মানে। এখানে আমরা জানতে পারি শোভা যে ছিল সে অনেক বেশি লোভী ছিল আর সে যেভাবেই হোক বড় লোক হতে চেয়েছিল। মুভি শুরুতে তো তান্ত্রিক এখান থেকে পালিয়ে গিয়েছিল, তখনই এখানে কালো বিদ্যার একটা আঘৌরি আসে এবং সে এসে তার শক্তির দ্বারা সম্পদ পিচাসিনীকে সেখানে দেখতে পেয়ে যায় এবং সে এসে শোভাকে বলে যদি তুমি সম্পদ চাও তাহলে তোমাকে বলি দিতে হবে, আর কালো শক্তিকে একত্রিত করার জন্য আমাদের এমন একজনকে প্রয়োজন যার চোখের মনে নীল রঙের হবে এবং সে তোমার পরিবারেই হবে। আঘৌরি যা যা কথা শোভাকে বলছিল শোভা সমস্ত কাজ
কাজ করছিল। সে সম্পদ পিচাসিনীর সাথে দেখা করতে চেয়েছিল আর সে সমস্ত সোনাকে নিজের করতে চেয়েছিল, যার জন্য শোভা যা কিছু করতে পারে। তাই শোভা চেয়েছিল সে তোমার মায়ের কাছে যায় এবং তাকে গিয়ে বলে আমি তোমার ছেলের জন্য একটা পুজো আয়োজন করেছি আর আমি চাই সমস্ত কিছু যেন ঠিক হয়ে যায়, তাই জন্য তোমাকে সেই পুজোতে আসতেই হবে। সেই সময় তোমার মায়ের 9 মাস চলছিল আর যখন তখন তার ডেলিভারি হতে পারতো, তার সত্ত্বেও সে শোভার কথা শুনে। তারপর শোভা যখন সেই ঘড়ির সামনে গিয়ে বসে তখন শোভা এবং রাজেশের কোনো দিক থেকে তো তাকে তান্ত্রিক মনে হচ্ছিল না, বরং একটা অঘোরেই মনে হচ্ছিল। যখন কালো শক্তিগুলো যখন একত্রিত হচ্ছিল তখন সেই অঘোরী ধীরে ধীরে ধন পিচাসিনীকেও দেখতে পাচ্ছিল আর এখন সম্পদ পিচাসিনী বলির প্রয়োজন ছিল। শুরুতে তান্ত্রিক বলেছিল তাদেরকে একটা মুরগিকে বলি দিতে হবে, তাই বলরাজ একটা মুরগিকে এনেছিল এবং তাকে বলি দিয়ে দিয়েছিল। কিন্তু ধন পিচাসিনী যখন তার রক্ত খেয়েছিল তখন তার পেট ভরেনি, তখন অঘোরী একটা মহিষের বলি দিতে বলেছিল। বলরাজ সেই সমস্ত কাজগুলো করছিল যেগুলো অঘোরী বলছিল, কিন্তু পিচাসিনী খুশি হচ্ছিল না। তারপরে আমরা দেখতে পারি শোভার লেবার পেন শুরু হয়ে গেছে, সেই কারণে তাদের অত সময় ছিল না যে তারা হসপিটালে যাক, তাই সেখানেই তার ডেলিভারি করতে হয়েছিল এবং সে একটা ছেলের জন্ম দিয়েছিল। অঘোরী এটা তো জানতো যে কাউকে বলে দিতে হবে, কিন্তু সে এটা জানতো না যে ধন পিচাসিনীকে কোনো এমন একজনের বলে দিতে হবে যে অনেক প্রিয়। এই কথাটা অঘোরী বুঝতে পেরে গেছিল, ধন পিচাসিনীকে নবজাত বাচ্চার বলে দিতে হবে যেটা কিনা সব থেকে বেশি প্রিয়। এটা শুনে শোভা একটু দেরি করে না, কারণ সে যেভাবেই হোক সেই সম্পদগুলো চাইছিল। তারপর যখন তারা শিবার মা বাবাকে খুঁজতে বেরিয়েছিল তাদেরকে সে কোথাও পায়নি। আসলে শিবার মা বাবা যে ছিল সেখান থেকে তারা পালিয়ে গেছিল, কারণ তারা অঘোরের মুখ থেকে বারবার বলির কথা শুনতে পেয়েছিল। সেই কারণে তারা সেখান থেকে তারা বাচ্চাকে বাঁচিয়ে পালিয়ে পড়ে। অন্যদিকে দেখতে পারি আমরা সেই ধন পিচাসিনীকে যে আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল, কারণ সে যখন এতগুলো বলি নিয়েছে এবং তাদের সবার রক্ত খেয়েছে তাই তার এখন নরবলির প্রয়োজন ছিল। এরপর যখন সে সেই নবজাত বাচ্চার রক্ত পায়নি সেই কারণে সে তাই তান্ত্রিককে মেরে ফেলে, তার সাথে এখানে সে বলরাজ এবং শোভাকেও মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পারি শিবা যে ছিল তার মা বাবা তার অনেক বেশি খেয়াল রাখছিল, শিবার মা বাবা তাকে অনেক বেশি ভালোবাসতো, তার জন্য মরেও যেতে পারতো। কিন্তু তারা জানতে পারছিল কোথাও না কোথাও ধন পিচাসিনী তাদেরকে কন্ট্রোল করছে, যদিও তারা অনেক দূরে থাকতো কিন্তু কোথাও না কোথাও তারা তাদের কন্ট্রোলে ছিল। সেই কারণে শিবার মা যা ছিল সে কখনো কখনো তাকে মারার চেষ্টা করতো আর কখনো কখনো শিবার বাবাও তাকে মারার চেষ্টা করতো। সেটা দেখে তার মা বাবা বুঝতে পেরে গেছিল তারা দুজনে তার বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। যদি ভবিষ্যতে কখনো ভুলবশত এই পাপ আমাদের হয়ে যায় তাহলে আমরা একে অপরকে কখনোই ক্ষমা করতে পারবো না, তাই তারা দুজনে নিজের জীবন দিয়ে দেয় তাদের ছেলের জন্য। এটা শুনে শিবা অনেক বেশি অবাক হয়ে যায় যে এত বড় বলিদান তার মা বাবা দিয়েছে, এইটা সে কখনোই ভুলতে পারে না। তার অনেক বেশি খারাপ লাগছিল কারণ এই সমস্ত কথা সে জানতোই না। তারপর শিবা সেই জায়গাতে যায় যেখানে তার মা বাবা মারা গেছিল। যখন সেই জায়গায় পৌঁছায় তখন তার সাথে কিছু গ্যাজেটসও নিয়ে গিয়েছিল আর সেখানে কিছু পজিটিভ সিগন্যাল পাচ্ছিল, যেখানে দেখে এটা বোঝা যাচ্ছিল যে সেখানে কোনো না কোনো আত্মা অবশ্যই রয়েছে আর সেই আত্মাগুলো শিবার মা বাবার ছিল। এই ব্যাপারটাও শিবা জানতে পেরে গেছিল। তারপরে শিবা সাধুর কাছে যায়। সাধু খুব ভালো করেই বলরাজ এবং শোভার কর্মকাণ্ডগুলোকে জানতো এবং সে ধন পিচাসিনীর ব্যাপারেও খুব ভালো করেই জানতো। পূজারী শিবাকে বলল তোমার মৃত্যুর দোষ রয়েছে, এখনো পর্যন্ত তোমার মরে যাওয়া উচিত ছিল, কিন্তু তুমি জানো তুমি এখনো কেন বেঁচে রয়েছো? আসলে তোমার মা বাবার যে আত্মা ছিল তারা ব্রহ্মাণ্ডে ঘুরছে আর যখনই তোমার উপর কোনো সংকট আসে তখনই তোমার মা বাবা তোমাকে সেটার থেকে বাঁচায়। অনেকবার তোমার মা বাবা তোমাকে মৃত্যুর থেকে বাঁচিয়েছে। তাদের আত্মা শান্তি তখনই পাবে যখন তোমার মৃত্যুর দোষ পুরোপুরি ভাবে শেষ হয়ে যাবে, আর তোমার মৃত্যুর দোষ তখনই শেষ হবে যখন ধন পিচাসিনী মারা যাবে। আর এই মৃত্যুর দোষ কোথা থেকে এসছে সেটা জানো? আসলে অঘোরী যখন বলরাজ এবং শোভার সাথে ধন পিচাসিনীকে খুশি করার চেষ্টা, সমস্ত কালো শক্তিগুলোকে একত্রিত করার চেষ্টা করছিল এবং তাদের তন্ত্রবিদ্যার সাহায্যে যে পুজোটা করছিল সেই সাথে তোমার মা, তোমার বাবা এবং অনেক লোকেরা যুক্ত ছিল। যদিও তুমি তোমার মায়ের কোখে ছিলে বাট তবুও তুমি তাদের সাথে যুক্ত ছিলে। আর সেই পুজো যে সমস্ত লোকেরা যুক্ত ছিল এখনো পর্যন্ত সবাই মারা গেছে, সেই কারণে এখনো পর্যন্ত তোমার মরে যাওয়া উচিত ছিল। ধন পিচাসিনীকে মারা শুধু একটাই উপায় রয়েছে, সেই জায়গায় যদি অষ্টলিঙ্গ স্থাপনা করে দেওয়া হয় তাহলেই আমরা ধন পিচাসিনীকে মারতে পারবো। এই কাজটা শুধু একমাত্র চন্দ্রগ্রহণের দিনে হতে পারে, সেই দিনও ধন পিচাসিনী অনেক বেশি শক্তিশালী হয়। তাকে মারাটা অত সহজ হবে না কারণ এখনো পর্যন্ত সে অনেকগুলোকে মেরে ফেলেছে আর এখন সে অনেক বেশি খতরনাক হয়ে গেছে। আমাদের জেতার চান্সেস একদমই নেই, কিন্তু আমাদের এই একটাই উপায় রয়েছে,
এরপরে আমরা আর কোনো সুযোগ পাবো না, এখানে আমরা ধনপিশাচিনীকে হারাতে পারবো। পুরো প্ল্যান করার পর শিবা যে ছিল সে অষ্টলিঙ্গ স্থাপনা করতে চলেছিল সেই হাবেলিতে, যেখানে ধনপিশাচিনী থাকতো। তন্ত্রবিদ্যার দ্বারা যখন পুজো শুরু হয় তখন আমাদের হিরো যে ছিল সে সেখানে পৌঁছে যায় এবং অষ্টলিঙ্গকে স্থাপন করা শুরু করে দেয়। যখন দুজোড়া লিঙ্গ স্থাপন করা হয় তখন সেখানে ধনপিশাচিনী চলে আসে আর সে এখানে শিবাকে মারাও শুরু করে দেয়। সেখানে সে শিবাকে অনেক বাজেভাবে মারছিল। অন্যদিকে পূজারী সেই সময় অপেক্ষা করছিল যখন চন্দ্রগ্রহণ পুরো হয়ে যাবে। তারপর এমন একটা সময় আসে যেখানে ধনপিশাচিনী শিবাকে পুরোপুরি ভাবে মেরে দেয় আর তখনই শিবার আত্মাটা ভোলেনাথের কাছে চলে যায়। আর এখানে শিবা যে ছিল সে ভোলেনাথের সামনে তাণ্ডব করছিল আর এখানে ভোলেনাথ যে ছিল সে শিবাকে নতুন একটা জন্ম দেয়। নতুন জীবন পেতেই পূজারীর পুজো পূরণ হয়ে যায় আর চন্দ্রগ্রহণও পুরো হয়ে গেছিল। আর শিবার সাথে শিবার মা বাবাও মিলে ধনপিশাচিনীর সাথে লড়াই করা শুরু করে দিয়েছে আর শেষে শিবা অষ্টলিঙ্গ স্থাপন করতে করতে পিশাচিনীকে মেরে ফেলেছে। আর এইভাবেই শিবার মা বাবা মুক্তি পেয়ে যায়। মুভির শেষে আমরা দেখতে পাই যে একজন অচেনা ব্যক্তি সেই বাংলোতে আসে আর একটা নরবলিতে এসে ধনপিশাচিনীকে আবার ডেকে নেয়। আর এইভাবে এই সাসপেন্সের সাথে এই মুভিটা যেটা ছিল সেটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।